সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী বাবুল, লেকচারার ইন ইংলিশ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা এসএসসি পরীক্ষার পরপরই যখন আমরা এইচএসসিতে ভর্তি হই, আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন সবসময় থাকে বা আমরা একটা বিষয় নিয়ে কনফিউজ থাকি যে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিব। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি পরীক্ষাকে বেশি গুরুত্ব দিব নাকি আমি এইচএসসি পরীক্ষাকে বেশি গুরুত্ব দিব। আমরা অনেক সময় এই কনফিউশন দূর করার জন্য আমাদের শিক্ষকদের শরণাপন্ন হই, কখনো কখনো আমরা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়া বা আপুদের শরণাপন্ন হই এবং তাদের কাছে এই কোশ্চেন করি। তারা কি করেন, তারাও তাদের মতো করে একটা অ্যান্সার আমাদেরকে দেন। অনেক শিক্ষকরা আমাদেরকে মোটিভেট করেন যে তোমরা এইচএসসির প্রতি বেশি ফোকাসড হও, কারণ এইচএসসিতে খারাপ করলে তোমার লাইফে অনেক ক্ষতি হয়ে যাবে। আবার অনেক ভাইয়া আপুর বা অনেক শিক্ষকরা অনেকেই আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন যে তোমার এইচএসসি তোমার আইডেন্টিটি না, বিশ্ববিদ্যালয় তোমার আইডেন্টিটি। সো শুরু থেকেই তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়া উচিত। ঠিক আছে, এখন দেখো আমি আমার জায়গা থেকে যদি বলি, তোমাদের এইচএসসি পরীক্ষার পরবর্তী সময়ে যে 3-4 মাস তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিস্থিতির জন্য সময় দেওয়া হয়, দিস টাইম ইজ নট ইনাফ ফর এ স্টুডেন্ট টু গেট চান্স। ঠিক আছে, তো দেখো আমরা অনেক সময় হয় কি যে আমরা আমাদের ফ্যামিলি মেম্বাররা, আমাদের শিক্ষকরা, আমাদের বন্ধুরা আমাদেরকে মোটিভেট করেন যে তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, তোমাকে মেডিকেলে চান্স পেতে হবে, তোমাকে বুয়েটে চান্স পেতে হবে। কিন্তু এইভাবে শুধু মোটিভেটই করতে থাকেন। চান্স পাওয়ার জন্য যে করণীয় যে বিষয়গুলো, এই বিষয়গুলো তারা আস্তে করে অ্যাভয়েড করে যান। ঠিক আছে, আমাদেরকে বলা হয়, একেবারেই আমাদের শুরু থেকেই বলা হয় যে বুয়েটে চান্স পাওয়া অনেক কঠিন, মেডিকেলে চান্স পাওয়া তো আরও কঠিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সবচেয়ে কঠিন। এই অনেক কঠিন করে আমাদের মস্তিষ্কে একটা কঠিন জিনিস সেট আপ দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু এই কঠিন প্রশ্নগুলো যে কেমন, এই কঠিন কোশ্চেনগুলো সলভ করার জন্য আমাদের কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো আমাদের শুরু থেকেই আমাদের সিনিয়ররা, আমাদের শিক্ষকরা, আমরা নিজেরাই মাঝে মাঝে অ্যাভয়েড করে যাই। এটা আমাদের ক্যারিয়ারের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার। ঠিক আছে, তো এখন দেখো এই যে প্রবলেম যেটা অ্যারাইজ হলো, এই প্রবলেমের সমাধান কি আসলে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের একটা করণীয় আছে। যে করণীয় কথাটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব, একটা টেকনিকের বিষয় শেয়ার করব। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি এবং আমি মনে প্রাণে বিশ্বাসও করি, তুমি যদি এই টেকনিকটাকে ফলো করো তাহলে তুমি একেবারেই শুরু থেকেই এইচএসসিতে যেমন ভালো করবে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতেও অনেক বেশি নিজেকে এগিয়ে রাখতে পারবে। দেখো আমি এই পদ্ধতিটাকে বা এই টেকনিকটাকে আমি বলছি প্যারালাল প্রিপারেশন। দেখো প্যারালাল প্রিপারেশন হচ্ছে এমন একটা পদ্ধতি বা এমন একটা টেকনিক যেটা যদি তুমি ফলো করো, তুমি একই সাথে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে এগিয়ে থাকবে, আবার একই সাথে তোমার এইচএসসি পরীক্ষাও তুমি অনেক ভালো করবে। কিভাবে ভালো করবে? প্যারালাল প্রিপারেশন বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, দেখো প্যারালাল প্রিপারেশন হচ্ছে অনস এগেইন এমন একটা প্রিপারেশন যেখানে তুমি বোধ এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় কম্বাইন করে তোমাকে পড়তে হবে। এই পড়ার টেকনিকটা আসলে কেমন, দেখো আমি আগেই বলছি, আমি যেহেতু ইংরেজি শিক্ষক, আমি ইংরেজি নিয়েই কথা বলবো। ঠিক আছে, তো দেখো আমাদের ইংরেজিতে বিশ্ববিদ্যালয়ে কত মার্কস আসে আসলে এটা আমরা আগে একটু সংক্ষেপে জেনে নিই। আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে 50 মার্ক রয়েছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে 30 মার্ক রয়েছে, আমাদের মেডিকেলে ইংরেজিতে 15 মার্ক রয়েছে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজির মার্কিং সিস্টেমটা ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে, বাট ইউ মাস্ট হ্যাভ টু সিট ফর দ্য ইংলিশ এক্সাম টেস্ট। ওকে, সো দেখো আমাদের প্যারালাল প্রিপারেশনের জন্য আমাদের দুইটা জিনিস থাকাটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমরা বোর্ড পরীক্ষার জন্য কি প্রিপারেশন নেই, আমরা হচ্ছে চৌধুরী হুসাইনের অ্যাডভান্স বুক ফলো করি, আমরা নবদূত ফলো করি, আমরা লেকচার ফলো করি, আমরা পাঞ্জেরি ফলো করি, আমরা ক্যাপ্টেন ফলো করি, এ ধরনের অনেক সাজেস্টেড বুকস ফলো করি। এই এইচএসসি সাজেস্টেড বুকসের পাশাপাশি আমাদের আরও দুইটা জিনিস থাকাটা বেশি ইম্পর্টেন্ট আমাদের প্যারালাল প্রিপারেশনের জন্য। তার মধ্যে একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, আর একটাকে আমরা বলছি গাইড বুকস। দেখো একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা হতে পারে বুয়েট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, এটা হতে পারে মেডিকেল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, এটা হতে পারে ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। ঠিক আছে, আর ইংরেজির ক্ষেত্রে গাইড বুকসের মধ্যে আমরা অনেকগুলো গাইডের কথা বলতে পারি। যেমন আমরা বলতে পারি অ্যাপেক্সের কথা বলতে পারি, আমরা কম্পিটিটিভ এক্সাম নামক একটা বই আছে সেটার কথা বলতে পারি, তারপরে হচ্ছে আমরা মাস্টারের কথা বলতে পারি, আমরা ইংলিশ টিউটরের কথা বলতে পারি। এরকম অনেকগুলো প্র্যাকটিস বই
বইয়ের কথা আমরা বলতে পারি, ঠিক আছে। তো দেখো আমাদের প্যারালাল প্রিপারেশনের জন্য এই দুইটা জিনিস থাকে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, আর একটা হচ্ছে আমাদের গাইড বুকস, ঠিক আছে। এখন মনে করো যে তোমাকে আমি তোমার ইংরেজি শিক্ষক হিসাবে আমি তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব পড়াচ্ছি, ঠিক আছে। আমি তোমাকে ক্লাসে রাইট ফর্মস অফ ভার্ব পড়ালাম। রাইট ফর্মস অফ ভার্ব পড়ানোর সাথে সাথে আমরা তোমাদেরকে যেটার জন্য সাজেস্ট করি যে তুমি হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, ঠিক আছে। তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করলা, তুমি মোটামুটি এইচএসসির জন্য একটা তোমার প্রিপারেশন হলো, ঠিক আছে। এখন দেখো তুমি যদি এইখানে পৌঁছাতে চাও, যদি তুমি একই জিনিসের ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডটা ফলো করতে চাও, তোমাকে কি করতে হবে? তোমাকে এই কোশ্চেনের রাইট ফর্মস অফ ভার্ব যে টপিক, এই টপিকের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাকে দেখতে হবে যে এই টপিক থেকে বিশ্ববিদ্যালয়ে কোন কোন কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে। তুমি আস্তে করে এই টপিক থেকে তুমি ওখানে যে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখো, যখন তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে গাইড বুকস থেকে প্র্যাকটিস করতে যাচ্ছ, তুমি 100% পারবে না, ঠিক আছে। তুমি কখনো কখনো 30% পারবে, কখনো কখনো 50% পারবে, নট মোর দ্যান 60%। বাট যেটা তুমি পারবে, সাপোজ ধরে নিলাম যে তুমি 50% কোশ্চেনই পারো, এই 50%ই হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট, ঠিক আছে। বাকি 50% যেটা তুমি পারো না, তুমি এটাকে মার্ক করে রাখো, এটাকে তুমি শিক্ষকের কাছে দেখাও সলভ করার জন্য, অথবা এখন আমাদের অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, তুমি সেখান থেকেও সাহায্য নিতে পারো, ঠিক আছে। এখন যেটা হবে, তুমি যদি এইভাবে আস্তে আস্তে করে প্রতিটা টপিকের প্রিপারেশান নিতে থাকো, তুমি দেখবে যে তুমি অন্য থেকে অনেক বেশি এগিয়ে গেছো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে, ঠিক আছে। অনেক শিক্ষার্থীরা যেটা তারা কোচিংয়ের সময় শিখবে বা এসএসসির পরে শিখবে, সেই একই জিনিস তুমি অনেক আগে থেকে জানছো, তার মানে তুমি নিশ্চিতভাবেই অন্যদের থেকে অনেক অনেক বেশি এগিয়ে গেছো, ঠিক আছে। আরেকটা জিনিস আমার সাবজেক্টের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের সাবজেক্টে আমরা এইচএসসিতে যে টপিকগুলো তোমাদের পড়াই, এই টপিক ছাড়াও অনেক টপিক আছে যেখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসে, আমাদের স্পেলিং মিস্টেক থেকে কোশ্চেন আসে, আমাদের ইডিয়ম ফ্রেজ থেকে কোশ্চেন আসে, আমাদের অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন আসে, আমাদের ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসে, আমাদের ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেন আসে, আমাদের পিন পয়েন্ট এরর থেকে কোশ্চেন আসে, আমাদের কারেকশন থেকে কোশ্চেন আসে। এরকম অনেকগুলো মোর দ্যান 30 টপিকস আছে যেখান থেকে কোশ্চেন আসে, কিন্তু এই টপিকগুলো হচ্ছে আমাদের এইচএসসির সিলেবাসেই নাই, ঠিক আছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের এইচএসসির টপিক যেগুলো আছে, ওই টপিকের সাথে সাথে যেই টপিকগুলো সিলেবাসে ডিজাইন করা নেই, ওখান থেকে যদি আমরা অল্প অল্প করে 5টা 10টা 15টা করে আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে পড়ি, উইদিন এইচএসসি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিস্থিতিটাও ঠিক হয়ে গেল, একই সাথে আমাদের এইচএসসির জন্য আমাদের মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে আমরা বসতে পারলাম, ঠিক আছে। তো হচ্ছে ওয়ান্স এগেইন তোমাদেরকে আরেকটু রিমাইন্ডার দেই, তুমি যদি ডে 1 থেকে তুমি যখনই এইচএসসিতে শুরু করছো, এইচএসসি ফার্স্ট ইয়ারে তুমি ক্লাস শুরু করছো, ডে 1 থেকে যদি তুমি এই প্যারালাল প্রিপারেশনের টেকনিকটা ফলো করো, আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমার সফলতার ভাগ, তোমার সফল হওয়ার সম্ভাবনা 100% ইনশাআল্লাহ, ঠিক আছে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে for most importantly, only English and English, okay. This English can change your whole life, it can shape your career, okay. So take care of your English will take care of your better future inshallah. Assalamu alaikum.